তো প্রথম যেটি কথা আসে সেটি হলো আজকের যে সেশন সেটা হলো মোবাইল ফোন ফটোগ্রাফি নিয়ে। এবারে দেখুন, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। সবার প্রথমে আমি ছোট্ট করে একটু আলোচনা করে দেব মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করার সুবিধা এবং অসুবিধার দিক। স্বাভাবিকভাবেই সবার আগে আমি সুবিধার দিকগুলোর কথাই বলবো। সুবিধা দেখুন, প্রথম কথা হচ্ছে যে মোবাইল ফোন কিন্তু সাইজটা ভীষণ ছোট। একটা যদি আপনাকে সেই অর্থে প্রথাগত অর্থে ক্যামেরা দিয়ে যদি আপনাকে যেতে হয়, ঘুরতে হয়, তাহলে সেই ক্যামেরার সাইজ আপনারা জানেনই। একটা ক্যামেরা কত বড় হয় সেটা আপনি সহজে কিন্তু পকেটে রাখতে পারেন না, বা সেটাকে নিয়ে ফ্রিলি ঘোরাও মুশকিল। শুধু তাই নয়, এমন অনেক জায়গাতে আপনারা পৌঁছাতে পারেন যে জায়গায় হয়তো এমনিতে ফটোগ্রাফি করা নিষিদ্ধ। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনার মোবাইল ফোনটি খুব ভালো সাহায্য করতে পারে। এই সঙ্গে আরো একটি সুবিধা, এগুলো যদি একটু গোপন কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো অনেক জায়গায় এমন পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয় যেখানে হয়তো আমরা মনে করছি সেটা নান্দনিক কারণে হোক, আমার মনের শান্তির কারণে, বা একটি জিনিস আমার দেখতে ভালো লাগছে সেটার কারণে হোক, বা কোনো প্রয়োজনের তাগিদে হোক, আমাদেরকে ছবি তুলতে হয়, যদিও সেই জায়গায় হয়তো ছবি তোলা মানা, বা তেমন পরিস্থিতিতে হয়তো ছবি তোলা নিষিদ্ধ, বা ছবি তুললে হয়তো একটা অপ্রীতিকর পরিস্থিতির সামনে আমাদেরকে পড়তে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটি মোবাইল ফোন আমাদেরকে ভীষণভাবে সাহায্য করতে পারে। আমরা মোবাইল ফোনে ছবিটি তুলে সঙ্গে সঙ্গে আজকের দিনে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, আরো নানা মাধ্যম আছে, যে মাধ্যমে ছবিটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু পৌঁছে দিতে পারি। এবং যদি মনে করি সেই ছবি কোনোভাবে আমার বিপদ ডেকে আনতে পারে, তাহলে আমি পরিচিত জন কাউকে ছবিটি পাঠিয়ে আমি আমার ক্যামেরা থেকেই ছবিটি ডিলিট করে দিতে পারি। অতএব মোবাইল ফোনের এই সুবিধা, আজকাল কিছু কিছু ক্যামেরাতে এই সুবিধা দিচ্ছে, কিন্তু সেটার জন্য আপনাকে অনেকগুলো স্তর পেরিয়ে যেতে হবে, এবং তাতে সময়টা অনেক বেশি লাগবে। তার মধ্যে হয়তো আপনার ক্যামেরাটি এসে ভেঙে দিতে পারে যদি তেমন পরিস্থিতির সামনে আপনি পড়েন। এটা ছাড়া মোবাইল ফোন সম্পর্কে আমি জানি যে তার ইউজেস বিভিন্ন রকম হয়। একটি মোবাইল ফোন মানে কেবলমাত্র আগেকার দিনের মতো ফোন করা এবং ফোন রিসিভ করা নয়। যে কারণে দেখবেন আজকাল মোবাইল ফোনের যে বিজ্ঞাপনগুলো হয়, সেখানে কিন্তু আপনি কত সুন্দর করে কল করতে পারবেন, বা কত ভালো কল রিসিভ করতে পারবেন, বা কত ভালো শুনতে পাবেন, সেটা কিন্তু মেইন কথা তারা বলে না। তারা প্রথমেই বলে তাদের ক্যামেরার কথা, তাদের মিউজিকের কথা, তাদের সাউন্ড কোয়ালিটির কথা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মোবাইল ফোন আজকের দিনে একটা ভার্সেটাইল জিনিস হয়ে গেছে। মানুষ আজকে ঘড়ি পর্যন্ত পড়া ছেড়ে দিয়েছে মোবাইল ফোনের কারণে। এটা ছাড়া আর যে সুবিধা ওখানে রয়েছে সেটা হচ্ছে যে যদি আপনি একটি ক্যামেরার কথা, অর্থাৎ প্রথাগত ক্যামেরা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার কথা ভাবেন, সেই তুলনায় কিন্তু একটা মোবাইল ফোনের দাম তুলনামূলকভাবে কম। যদিও এটাও আজকের দিনে বলাটা বোধহয় একটু ভুল হয়ে যাবে। সেটা হলো যে আজকের দিনে এক একটা মোবাইল ফোন এমন দামের আছে যার মূল্য সেই অর্থে একটা ডিএসএলআর ক্যামেরার থেকে অনেক বেশি। না না, লাইভে আপনারা একটু হোল্ড করবেন প্লিজ। আমি আসলে একটু বুঝতে চাইছি যে যেটা দেখাতে চাইছি আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এটা একটু থাক, এটা সামনে থাকলে অসুবিধা নেই, ফুল স্ক্রিন করে দেবে। আসলে আহ, যন্ত্রণার মানে যন্ত্রের যন্ত্রণা বলে একটি কথা আছে, তো টেকনিক্যাল যাতে কোনো গ্লিচেস না হয় সেই জন্য আমি একদম শিওর হতে চাইছি যে আপনারা এই উপস্থাপনা একদম ঠিকঠাক দেখতে পাচ্ছেন। সেই ব্যাপারে আমি একটু শিওর হতে চাইছি। তো যে কথা বলছিলাম, এরপরে আমরা একটু নেগেটিভ দিকগুলো আলোচনা করে নিই। সেটা হচ্ছে আজকালকার কিছু ক্যামেরাতে এই সুবিধাগুলো হয়েছে, যে আপনি তাতে লেন্সটাকে একটু আগুপিছু করতে পারেন, অর্থাৎ জুম ইন জুম আউট করতে পারেন, বা সেটাকে আপনি আহ তাতে নানা রকম ভাবে সেই ক্যামেরার লেন্সটার ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো বেশ একটু বেশি বাজেটের মোবাইলের ক্ষেত্রেই সম্ভব। কম বাজেটের মোবাইলের ক্ষেত্রে কিন্তু ওই
ক্যামেরার যে ফোকাল লেন্থ সেটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এখন যেটা করা হচ্ছে সে কারণে যে একটা ক্যামেরার মধ্যে দুটো তিনটে লেন্স দিয়ে দেওয়া হচ্ছে, একটা একটু বেশি জায়গা অর্থাৎ ওয়াইডে ছবি তোলার জন্য, একটা যেটাকে আমরা চলতি কথা আজকাল বোকে এফেক্ট বলি, পিছনটা একটু ঝাপসা হয়ে যাওয়া, অর্থাৎ ক্লোজ আপ ছবিও যদি আপনি তোলেন তাহলে পিছনটা যাতে ঝাপসা হয়ে যায় এবং ক্লোজ আপ তুলতে পারেন, এরকম আলাদা আলাদা লেন্স তাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ একটা লেন্সের মধ্যে দিয়ে যদি আমাদেরকে পুরো অপারেশনটা করতে হয়, তাহলে আজকের দিনে মোবাইল ফোন ক্যামেরা যতটা পাতলা, সেই পাতলাটা কিন্তু রাখা যাবে না। আরেকটি ড্রব্যাক মোবাইল ফোনের রয়েছে, সেটা হচ্ছে সাধারণভাবে মোবাইল ফোনের যে সেন্সর সেটা কিন্তু বেশ ছোট সাইজের হয়, অর্থাৎ সে কারণে কি হয়, আপনি ছবিটাকে বেশ একটু বড় করে যদি দেখতে চান তাহলে ছবিটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরকম আরো কিছু কিছু ড্রব্যাক মোবাইল ফোনের রয়েছে, কিন্তু সবকিছুর পরেও আজকের দিনে একদম মানে মানুষের সব সময়ের সাথে কিন্তু একটি মোবাইল ফোন, এবং যার ক্যামেরা দিয়ে আপনি যথেষ্ট ভালো অ্যাকসেপ্টেবল কোয়ালিটির একটা ছবি পেতে পারেন। এখন মানুষের মনে একটা প্রশ্ন হচ্ছে যে কোন ক্যামেরা বেশি ভালো। আমি কিন্তু অলরেডি এটা সম্পর্কে বলে দিয়েছি যে প্রত্যেকটি ক্যামেরা তার নিজের নিজের জায়গায় তার উপযোগিতা আছে। একটি ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে যেমন তার উপযোগিতা আছে, একইভাবে একটি মিররলেস ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু তার নিজস্ব উপযোগিতার জায়গা রয়েছে। অর্থাৎ আপনি কি ধরনের ফটোগ্রাফি করেন তার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কি ধরনের ক্যামেরা ব্যবহার করবেন। কিন্তু এক্ষেত্রে একটি কথা বা দুটি কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এরকম কিছু ফটোগ্রাফারের কথা জানি যারা প্রফেশনালি কিন্তু মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করতে আমি দেখেছি। নট ইভেন স্টিল ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও ফটোগ্রাফি দুটোই কিন্তু করতে দেখেছি। অতএব মোবাইল ফোন কিন্তু হেলা ফেলার জায়গা আজকের দিনে নেই। এমনকি মোবাইল ফোন দিয়ে এমন প্রচুর ছবি উঠছে যেগুলো অ্যাওয়ার্ড উইনিং ছবি, যেগুলো কিন্তু পুরস্কার পাচ্ছে। তাহলে এর পরের যে প্রশ্নটা অনেকের আমি দেখেছি, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, তাদের প্রশ্ন থাকে যে মোবাইল ফোন ক্যামেরায় কি ভালো ছবি তোলা যায়? ইয়েস, ভালো ছবি তোলা যায়। এই মুহূর্তে যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটা কিন্তু মোবাইল ফোন দিয়ে তোলা, এবং এটি তো কিছুই নয়, এর থেকে অনেক ভালো ভালো ছবি কিন্তু মোবাইল ফোন দিয়ে তোলা যায়। তার কারণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ফটো কিন্তু ক্যামেরা তোলে না, সেটা মোবাইল ফোন হোক বা অন্য যে কোনো রকমের ক্যামেরা হোক, ফটোটা কিন্তু ক্যামেরা তোলে না, ফটো তোলে ক্যামেরার পিছনে থাকা মানুষটা। অর্থাৎ আপনি কতটা বিষয়টা দক্ষতার সঙ্গে করতে পারছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার তোলা ছবিটা কেমন উঠবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কতটা দক্ষতার সঙ্গে করতে পারবেন সেটা কি করে ডিসাইড হবে? এইবারে আপনাদেরকে আমি কিছু আহ টেকনিক্যাল কথা বলবো। টেকনিক্যাল কথা বলতে কি, আহ, ধরুন জেনারেলি আমরা যখন ছবি তুলি, আমরা ক্যামেরাটাকে জেনারেলি এক হাতে ধরি, আজকাল অনেকে কায়দা করে এক হাতে ধরে এইভাবে ছবি তোলে বা এইভাবে ছবি তোলে। এর একটা সমস্যা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এক হাতে ধরে ছবি তুলছেন, যখন আপনি এই শাটারটাকে যখন আপনি চাপছেন, তখন কিন্তু হাতটা কেঁপে যাওয়ার একটা চান্স থাকে, হাতটা কেঁপে যাওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ক্যামেরাটাকে সম্ভব হলে দু হাতে ধরুন। কিন্তু দু হাতে ধরতে গিয়ে আপনি একটু খেয়াল করবেন, এই কভারটা খুলে দাও। দু হাতে ধরতে গিয়ে একটু খেয়াল করবেন যে আপনার আঙুল দিয়ে যেন আপনার ক্যামেরার লেন্স, কিংবা আপনার যদি ফ্ল্যাশ দিতে হয় তাহলে আপনার ফ্ল্যাশটা যেন ঢাকা না পড়ে যায় আপনার নিজের হাত দিয়ে। এটা একটু খেয়াল রাখবেন। এবং ছবি যখন তুলবেন, এখানে আমার সাজেশন হচ্ছে, অনেকেই একটা টেন্ডেন্সি আছে ক্যামেরাটাকে একটু এরকম কাত করে রাখা, কি এরকম কাত করে রাখা, এমনকি যদি এইভাবেও তোলেন তাহলেও একটু এরকম কাত করে রাখা। এরকমটা কিন্তু যদি আপনি স্পেশাল কোনো পারপোজে করেন আলাদা কথা, আদারওয়াইজ কিন্তু এইভাবে না করে একদম আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল এইভাবে আপনার ছবিটা তোলা উচিত। আমি প্রথমে আজকের সেশনটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা সেশন হচ্ছে একদম সিম্পল কতগুলো বিষয় নিয়ে, আর তারপরে সেশনে আমরা একটু অ্যাডভান্সমেন্টের দিকে যাব। তার কারণ মোটামুটি ভাবে যারা আমরা ছবি তুলি তারা কিন্তু ক্যামেরাটা অন করি, অন করে যে স্ক্রিনটা আমার সামনে আসলো
যে মোডে আসলো আমরা সেই মোডে ছবি তুলি। কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস করুন, এই ক্যামেরাতে এমন অনেক ফেসিলিটি আছে যেগুলো কিন্তু আপনি অনেক অ্যাডভান্স লেভেল ক্যামেরাতেও পেতে পারেন। সেরকম ফেসিলিটি কিন্তু এই ক্যামেরাতেও থাকে, কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করি না। এবং সেগুলোকে ব্যবহার করি না বলেই অনেক ক্ষেত্রে আমাদের ছবি, আমাদের তোলা ছবি আমাদেরকে সন্তুষ্ট করতে পারে না। আমরা পরের অংশে সেই দিকে একটুখানি ছুঁয়ে যাব, যে একটু অ্যাডভান্স লেভেল ছবি, আর একটু ভালো ছবি আমরা কি করে তুলতে পারি। তো একটা হচ্ছে আপনাদেরকে বললাম যে ক্যামেরাটা যখন ধরবেন এইভাবে ধরবেন, এবং আরো ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলো ছবি তোলার সময় আমাদেরকে মাথায় রাখতে হয়, সেগুলো আমরা আসবো। সাদা বাক্সটা বাঁদিকে দাও না একটু। দেখুন, মোটামুটি ভাবে এটা আমার অভিজ্ঞতা যে প্রচুর মানুষকে দেখেছি যারা ক্যামেরাতে, অর্থাৎ মোবাইল ফোন ক্যামেরাতে যখনই ছবি তোলেন, তারা ফ্ল্যাশ ব্যবহার করেন। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই, যে আপনি যখন ফ্ল্যাশ ব্যবহার করে ছবিটা তুলছেন, জেনারেলি কি হয়, ফ্ল্যাশটা থাকে ক্যামেরার লেন্সের ঠিক নিচে বা ঠিক ওপরে। ফলে কি হয়, যেখান থেকে ছবিটা উঠছে এই ফ্ল্যাশের আলোটাও কিন্তু সরাসরি গিয়ে ওই যার বা যে অবজেক্টের ছবিটা তুলছেন তার উপরে পড়ছে। ফলে কি হয়, যখন ধরুন এই যে আমার মুখটা, এই জেনারেলি একজন মানুষের নাকের জায়গাটা একটু উঁচু থাকে, এই জায়গাটা একটু নিচু থাকে, বা মুখের এই যে ঢালটা থাকে, যখন আলোটা চারিদিক থেকে সমানভাবে পড়ছে, তখন কিন্তু তখন ছবিটা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁদিকের যে ছবিটা, ছবিটা কিন্তু তখন এরকম ফ্ল্যাট হয়ে যায়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁদিকে পুতুলটার, বাঁদিকের পুতুলের যে ছবিটা আপনারা দেখছেন, দেখুন ফ্ল্যাশটা একদম সরাসরি গিয়ে ওর উপরে পড়েছে। ফলে কি হয়েছে, ছবিটাতে কিন্তু কোনো ডাইমেনশন নেই, চোখ নাক মুখ ভালো করে বোঝাই যাচ্ছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, যে মোবাইল ফোন ক্যামেরাতে তো আর অ্যাডিশনাল ফ্ল্যাশ নেই, আপনি ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন না অ্যাডিশনালি আলাদা করে। ফলে যদি সম্ভব হয়, আমি সাজেস্ট করব, যখন আপনি ছবি তুলছেন, একমাত্র এখানেও ব্যতিক্রম আছে, আমি আসবো তাতে, যখন আপনি ছবি তুলছেন তখন ফ্ল্যাশটাকে অফ রেখে ছবি তোলা। তাতে সুবিধাটা কি, আপনি ডান দিকের ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন দুটো ছবির মধ্যে ফারাকটা কোথায়। যদি আপনি ফ্ল্যাশ রেখে ছবিটা তোলেন, তাহলে ছবিতে একটা ডাইমেনশন আসার সম্ভাবনা, একটা ডাইমেনশন আসার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। একইভাবে অনেক সময়তে আমরা এমন জিনিসেরও ছবি তুলি যে জিনিসটা হয়তো গ্লসি, চকচকে। যেমন ধরুন এই কয়েনটা, বাঁদিকের ছবিটা আপনারা দেখুন, বাঁদিকের ছবিতে ছবিটা ফ্ল্যাশ দিয়ে তোলা হয়েছে, এবং ওই কয়েনটা কোনো কিছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। তার কারণ ফ্ল্যাশের আলোতে ওই কয়েনের উপরে রিফ্লেকশনে ওর ডিটেলটা সম্পূর্ণ চলে গেছে, কিচ্ছু নেই। ডান দিকের ছবিটা কিন্তু ফ্ল্যাশ অফ করে তোলা, সেক্ষেত্রে কিন্তু দেখুন ওই কয়েনের পুরো ডিটেইলটা এসছে। আমি আর এগোবার আগে একটু আপনাদের কমেন্ট সেকশনটা একটু দেখে নেব, যাতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বক্তব্য থাকে, সেটা যাতে বুঝতে পারি। কিষান, একটু দাও তো বারাসাত অনলাইন পেজে কারো কোনো কমেন্ট, কোনো প্রশ্ন আছে কিনা। তার কারণ আসলে আমার যে সেশন গুলো হয় সেগুলো কখনোই ওয়ান সাইডেড করার, না করার চেষ্টা করি না। একটু ইন্টারঅ্যাক্টিভ হলে কি হয়, যে আপনাদেরও কিছু বলার থাকতে পারে,
আপনাদেরও কিছু জানার থাকতে পারে, সেগুলো একটু জানা যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এ পর্যন্ত যা করানো হয়েছে তার মধ্যে কোনো প্রশ্ন আছে? বেশ, আচ্ছা, ঠিক আছে। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে আপনারা স্বচ্ছন্দে নিঃসন্দেহে করতে পারেন। শুধু তাই নয়, এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করেছি। আপনাদের ফটোগ্রাফি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, নির্দ্বিধায় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। শুধু অকারণ গুড মর্নিং গুড নাইট মেসেজ বা অকারণ মেসেজ পাঠাবেন না, সেটা খুব অস্বস্তির একটা ব্যাপার হয়ে যায়। ফটোগ্রাফি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই এটার জন্য ভাববেন না যে কোনো চার্জ আছে, একদমই নয়। আপনারা স্বচ্ছন্দে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে যাই। এইটা দেখুন একটা খুব কমন সমস্যা, যে আমরা অনেক সময়তে ছবি তুলি, যেখানে এই বাঁদিকের ছবিটা দেখুন বা তিনটে ছবি দেখুন আপনি, যাদের ছবি তোলা হয়েছে তাদের মুখগুলো অলমোস্ট আঁধারে হয়ে গেছে। নিচের ছবিটার মুখগুলো আমি নিজেই একটু বেশি ঢেকে দিয়েছি। কিন্তু এখানে সমস্যাটা কি হচ্ছে দেখুন, আমরা অনেক সময়তে এমন পরিস্থিতিতে ছবি তুলি যেখানে আমার যে সাবজেক্ট, যার ছবি আমি তুলছি, আলোটা মেইনলি তার পিছনে। এবার আলোটা যদি পিছন থেকে আসে তাহলে ছবিটা ঠিকঠাক উঠবে কি করে? তাহলে পিছনটাই কারেক্টলি এক্সপোজ হবে, যার মেইনলি ছবি তুলছি তার জায়গাটা এক্সপোজ হবে না। এখন অনেক সময় তো এই পরিস্থিতিকে এড়ানোও যায় না, ছবি তুলতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেকেই সমস্যা ফেস করেন, এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু মোবাইল ফোনের যে এলইডি থাকে, মোবাইল ফোনের যে ফ্ল্যাশ থাকে, তার পাওয়ার যে খুব বেশি থাকে তা নয়। প্রথম কথা হচ্ছে যে যদি আপনার মোবাইল ফোনের ফ্ল্যাশের সেটিংস অটো করা থাকে, তাহলে কিন্তু যখনই সে দেখবে সাফিসিয়েন্ট আলো আছে, সে কিন্তু ফ্ল্যাশটাকে জ্বালাবে না, ফ্ল্যাশটা সে অন করবে না। অর্থাৎ এই যে নিচের ছবিটা দেখছেন গঙ্গার ধারে, এখানে মোবাইল ফোনটা দেখবে যেখানে তো আলো অনেক আছে, সে ফ্ল্যাশটা ব্যবহার করবে না। অতএব এই ধরনের ছবি তোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্ল্যাশটাকে অন করে দিতে হবে। আমি ওই ছবিটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে অন করতে হয়। একটা হচ্ছে ফ্ল্যাশ অটো, অর্থাৎ যেখানে আলো কম থাকবে সেখানে ফ্ল্যাশ আপনার থেকে জ্বলবে। আর একটা হচ্ছে ফ্ল্যাশ অল টাইম অন। আর একটা হচ্ছে ফ্ল্যাশের একটা মোড আছে যেটাকে বলে রেড আই রিডাকশন, সেটাতে আমি আসবো। আর একটা হচ্ছে ফ্ল্যাশ অফ। এই ধরনের ছবি তোলার ক্ষেত্রে যেখানে আপনার সাবজেক্টের পিছনে আলো বেশি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক নম্বর কথা হচ্ছে দূরত্বটা একটু কমাতে হবে সাবজেক্টের থেকে। তার কারণ ফ্ল্যাশের আলো কতদূর যাবে সেটা একটা সন্দেহের ব্যাপার। তার কারণ মোবাইল ফোনের যে ফ্ল্যাশ, তার আলোর জোর যথেষ্ট কম। অতএব আপনাকে সাবজেক্টের থেকে দূরত্ব একটু কমাতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ফ্ল্যাশটা এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এমনকি অনেকে মনে করেন, ধরুন আজকে এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবিতে আলোটা পিছন থেকে এসছে বলে যাদের ছবি তোলা হয়েছে তাদের মুখগুলো অন্ধকার হয়ে গেছে। আমি বলবো অনেক সময়তে আলো সামনে থেকে, সামনে থেকে মানে ইন দা সেন্স, ধরুন দুপুর বেলা কারো একটা ছবি তুলছেন, মনে করুন দুপুর বেলা কারো একটা ছবি তুলছেন, ভর দুপুর বেলা। ভর দুপুর বেলা কি হয়? সূর্য জেনারেলি মাথার উপরে থাকে। আমি বলবো ওই সময়তেও মোবাইল ফোনে যখন ছবি তুলবেন তখন ফ্ল্যাশটা অন করুন। তাতে কি সুবিধা? তাতে সুবিধাটা হচ্ছে এই, যখন উপর থেকে অর্থাৎ সূর্য যখন মাথার উপরে, তখন এই চোখের নিচটা, এই নাকের এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু, যেহেতু সূর্যের আলোটা উপর থেকে আসছে, সেই জন্য এই জায়গাগুলো অন্ধকার হয়ে যায়। অতএব সেইখানে যখন আপনি ফ্ল্যাশটাকে অন করছেন, সেটা ওই দিনের আলোটাকে তো ওটা কভার করতে পারে না।
দিনের আলোটা কভার করতে পারে না। কিন্তু এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ও খানিকটা আলো দিয়ে ভরিয়ে দেয়। অর্থাৎ এই জায়গাগুলো যে খুব ঘন শ্যাডো যেটা আসছিল, সেই ঘন শ্যাডোটা আসে না, শ্যাডোটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো আমি বললাম, এক ক্ষেত্রে বললাম ফ্ল্যাশ মানা করলাম যখন আপনি রিফ্লেকটিভ কোনো অবজেক্টের ছবি তুলছেন, বা যেখানে আলোটা মোটামুটি আছে, খুব চড়া নেই, সেরকম জায়গাতে চেষ্টা করুন ফ্ল্যাশ ব্যবহার না করার। তার কারণ ফ্ল্যাশের আলো যদি ডাইরেক্ট ফেলা হয়, তাহলে সেটা একটা ছবিকে ফ্ল্যাট করে দেয়। ছবির ডাইমেনশন থাকে না, নাকটা উঁচু, ঠোঁটটা উঁচু, এই জায়গাটা নিচু, এগুলো বোঝা যায় না। আর যদি রিফ্লেকটিভ অবজেক্ট হয়, তাহলে অবজেক্টের ডিটেলটাই চলে যায়। আপনাদেরকে আমি অলরেডি কয়েনের ছবিটা দেখিয়েছি। তো সেরকম ক্ষেত্রে ফ্ল্যাশ ব্যবহার করবেন না। কিন্তু পরে যে ছবিগুলো দেখালাম, সেক্ষেত্রে ফ্ল্যাশ ব্যবহার করা আমি সাজেস্ট করব। তো আমি চলে যাব পরের স্লাইডে। তার আগে একবারটি দেখে নেবো কারো কোনো কমেন্ট এসছে কিনা। আহিত আপনি লিখেছে, আমরা কম বেশি সবাই ছবি তুলি মোবাইল ফোন দ্বারা, ফোনটাকে বেঁকিয়ে ধরতে আমরা অনেককেই দেখি। এক্স্যাক্টলি সেই কথাটাই আমি বললাম, যে আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল ক্যামেরাটা মোবাইল ফোনে ধরা উচিত, আনটিল অ্যান্ড আনলেস আপনি বিশেষ কিছু চাইছেন। এটাই একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, আমি একথাও বলবো না। যদি আপনার মনে বিশেষ ক্রিয়েটিভ কোনো চিন্তা থাকে, তাহলে আলাদা কথা। আদারওয়াইজ আপনি আইদার হরাইজন্টাল ধরুন ফোনটাকে, অথবা ফোনটাকে আপনি ভার্টিক্যাল ধরুন। তো আমরা চলে যাব পরের স্লাইডে। যে কথা আপনাদেরকে একটু আগে বলছিলাম ফ্ল্যাশের কথা, যে ফ্ল্যাশে দেখবেন জেনারেলি এই 4টি মোড থাকে। একটা হচ্ছে অটো, যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি, যেটা দেখুন সবুজ কালারের মধ্যে আছে। আর এটাতে কি হয়, যখন ক্যামেরা মনে করবে যেখানে ফ্ল্যাশ দেওয়া দরকার সেখানে ফ্ল্যাশ দেবে, যেখানে মনে করবে দেওয়ার দরকার নেই সেখানে দেবে না। তারপর একটা হচ্ছে অল টাইম ফ্ল্যাশ, যেটা আপনাদেরকে বললাম, যে দিনের বেলা আপনার যার ছবি তুলছেন আপনার সাবজেক্টের পিছনে আলো, সেক্ষেত্রে ক্যামেরা কনফিউজড হয়ে যেতে পারে, ক্যামেরা মনে করতে পারে এখানে ফ্ল্যাশের দরকার নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্ল্যাশ দিতে পারেন। এরপরে যে জিনিসটা দেখুন, অটো, এ লেখা মানে অটো, তার উপরে একটা চোখ আঁকা আছে। এটা কেন আছে আমি বলছি পরে। তার আগে পরেরটা বলি, পরেরটা হচ্ছে একদম ফ্ল্যাশ অফ। আমি বলবো যেখানে আপনার মনে হবে যে আলোটা মোটামুটি ঠিকঠাক আছে, সেখানে ফ্ল্যাশটা দেওয়ার দরকার নেই, ফ্ল্যাশটা অফ রাখুন। এরপরে আমি আসবো এই প্রসঙ্গটাতে, যে এই চোখ আঁকা অটো এই ব্যাপারটা কি। সেটা আর কিছুই নয়, আপনারা অনেক সময় দেখবেন, সেটা আপনি মোবাইল ফোনে তুলুন বা অন্য ধরনের ক্যামেরাতে তুলুন, চোখের মনিটা না এরকম লাল হয়ে যায়। এটাকে বলা হয় রেড আই। আপনারা যারা আজকের এই লাইভ দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানান না, এরকম ছবি দেখেছেন কখনো যেখানে চোখের মনিটা এরকম লাল হয়ে গেছে? আমি ছোট্ট করে একটু কমেন্ট দেখে নেবো, দেখে নিয়ে এক্ষুনি আবার ফিরে আসবো। আচ্ছা, অম্লান দত্ত লিখছে, কম আলোয় ছবি তোলার জন্য কি আলাদা কোনো সেটিং আছে? ইয়েস, আমি আসবো। রিমাশ্রী লিখছে, এই প্রবলেমটা আমার খুব হয়। কোন প্রবলেমটা বুঝলাম না, যাই হোক সেটা যদি আপনার আহ আহ, সমাধান করে দিয়ে থাকে তাহলে খুব ভালো কথা, ভালো লাগলো জেনে। সুদীপ হালদার, হ্যাঁ রেড আই অনেক ক্ষেত্রে দেখা যায়, রাইট। তো এই রেড আইটা কেন হয়, শেখ সোনু তিনিও লিখছেন যে হ্যাঁ দেখেছেন রেড আইটা হয়। সন্দীপ সাউ তিনিও একই কথাই বলছেন। তো এইবারে আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, চোকো বয় সাগর সেও লিখছে হ্যাঁ। তো এটা এই রেড আইটা কেন হয় আর সেটাকে কি করে কাটানো যায়, আমি সেটা বলে নিই একটুখানি। সেটা হচ্ছে যে আমরা জানি, আহ হ্যাঁ, এক সেকেন্ড। আমরা জানি যে মানুষের যে চোখ, এই চোখের মধ্যে কিন্তু অসংখ্য রক্তবাহী না না- মানে আপনার নার্ভ আছে, রক্তবাহী জালিকা
আর আমাদের চোখের মধ্যে আছে। এবার কি হয়, স্বাভাবিকভাবে চোখের মধ্যে একটা পর্দা আছে, ডায়াফ্রাম আছে, সেটাও আমরা জানি। এবং তার সব থেকে সহজ উদাহরণ হচ্ছে যদি আপনি সিনেমায় যান, সিনেমায় হলে যখন আপনি ঢোকেন, যদি বই শুরু হয়ে যাওয়ার পরে ঢোকেন, সবকিছু ঘুটঘুটে অন্ধকার লাগে। তার কারণ যখন আমরা বাইরে থাকি তখন ডায়াফ্রামটা ছোট থাকে, আর যখন সিনেমা হলের মধ্যে ঢুকি তখন সে তাড়াতাড়ি করে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, যে কারণে ডায়াফ্রামটা ছোট থাকার জন্য ভিতরের তো এমনিতেই অল্প আলো, সেটা ঢুকতে সময় লাগে, সেই জন্য আমরা অন্ধকার দেখি। আবার সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে যদি দিনের বেলা হয়, হলের ভিতর থেকে যখন বেরিয়ে আসি, বাইরে এসে চোখ ধাঁধিয়ে যায়, চোখে কিছু দেখতে পাই না, ঝলসে যায় চোখ। কেন না, ভিতরে যতক্ষণ আমরা ছিলাম ডায়াফ্রামটা ছিল ছোট, সরি বড়, যেই বাইরে আসলাম সঙ্গে সঙ্গে ডায়াফ্রামটা তাড়াতাড়ি অত সংকুচিত হতে পারে না, যে কারণে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, অ্যাডজাস্ট হতে আবার একটু সময় নেয়। এই যে রেড আই ব্যাপারটা, এটাও ঠিক ওই কারণেই হয় যে ফ্ল্যাশ জেনারেলি সেখানেই ব্যবহার হয় যেখানে আলো কম থাকে। ব্যতিক্রমটা আপনাদেরকে অলরেডি বলেছি যে আপনারা অন্য কোথাও, মানে অন্য কোন জায়গায় ফ্ল্যাশকে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, ইন জেনারেল যেখানে আলো কম থাকে সেখানেই ফ্ল্যাশের ব্যবহার হয়। আলো কম থাকা মানে কি, চোখের ডায়াফ্রামটা বড়, আর ওই ডায়াফ্রামের উপরে যখন ওই ফ্ল্যাশের আলোটা এসে পড়লো, তখন এই চোখের মধ্যে যে রক্তবাহী নালিকা যেগুলো আছে, সেখানে আলোটা রিফ্লেক্ট হয়ে গিয়ে মোবাইল ফোনের ক্যামেরাতে আবার ঢুকলো। এবার নালীর মধ্যে কি থাকে না, আমাদের যে নার্ভ গুলো আছে, রক্ত, সেই রক্তের রং কি, লাল। সেই রক্তের রঙের কারণেই চোখটা এরকম লাল হয়ে যায়। সেক্ষেত্রে দেখুন ডান দিকে যে ছবিটা আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম, যে অটো তার উপরে একটা চোখ আঁকা, এটার মানে হচ্ছে, মনে রাখুন উপরে দেখুন লেখা আছে রেড আই রিডাকশন। এতে কি হয়, এতে দেখবেন আপনারা যদি যার যার ক্যামেরাতে এই সিস্টেমটা আছে, এই সুবিধাটা আছে, দিয়ে দেখবেন মেন ছবিটা ওঠার আগে দুবার তিনবার আলোর একটা ছোট্ট ছোট্ট ঝলকানি, আবার অনেক ক্ষেত্রে ঝলকানি যায় না, একটা না একটুখানি আলো জ্বলে, তারপরে মেইন ছবিটা ওঠে। কেন, ওই যে প্রথম ছবি তোলার আগে যে আলোটা জ্বললো, ওইটা আপনার চোখের মনির ভিতরের যে ডায়াফ্রাম, যে পর্দা, সেটাকে ছোট করে দিল। তার ফলে কি হলো, ওই যে রক্তবাহী নালীর যে রিফ্লেকশন, সেটা কিন্তু আপনার ক্যামেরাতে এসে পৌঁছালো না। ফলে চোখটা আর ওই রকম লাল হলো না, একটা ভৌতিক চোখের মতো হলো না, চোখটা স্বাভাবিক হলো, যেটা আমরা ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছি। মানছি আজকের দিনে সফটওয়্যার দিয়েও কিন্তু এটাকে ওভারকাম করা যায়, কিন্তু আপনি সফটওয়্যারের জন্য অপেক্ষা করবেন কেন? আর কটা মানুষ মোবাইলে ছবি তুলে সেটাকে আবার ডেস্কটপ বা ল্যাপটপে নিয়ে এডিট করে তারপরে সেটাকে পাঠায় বা কিছু করে, করে না। অতএব শুভস্য শীঘ্রম। যদি মনে হয় যে আপনি কম আলোতে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছেন, তাহলে যদি সম্ভব হয় রেড আই রিডাকশন মোডটা অন করে নিন, তাহলে আপনার আর ওই সমস্যাটা হবে না, অর্থাৎ ওই যে চোখ লাল হয়ে যাওয়ার, মনি লাল হয়ে যাওয়ার সমস্যাটা হবে না। জানি না কতটা বোঝাতে পারলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন না করলেই ভালো, দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নিঃসন্দেহে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এটার পরে দেখুন, আজকে আমার এই লাইভ যারা দেখছেন, সত্যি করে বলুন তো, কখনো কখনো এরকম দরকার পড়ে না, কোন একটা ডকুমেন্ট আপনাকে পাঠাতে হবে বা ছবি পাঠাতে হবে, তার একটা ছবি তুলতে হয়। এই ছবি আমার কাছে একজন পাঠিয়েছিল একটা প্রিন্ট আউট বার করার জন্য। বাঁদিকের ছবিটা প্রথমে পাঠিয়েছিল, আপনি বুঝতেই পারছেন যে এই ছবিটা কোনো কাজেরই লাগবে না। তার কারণ এই আধার কার্ডের কপিটাকে ধরাটাই ঠিক হয়নি এবং ছবিটাও তোলা ঠিক হয়নি। তো তাকে আমি বললাম যে একদম আধার কার্ডটাকে একটা প্লেন জায়গার উপরে রেখে তার উপরে মোবাইল ফোনটা নিয়ে সোজা করে ছবি তোলো। তো এটা বলার পরে সে সোজা করে আমাকে একটা ছবি তুলে পাঠালো, যেটা হচ্ছে ডান দিকের ছবিটা। অতএব যখন এই ধরনের কোনো ছবি তুলবেন, এটা একটু মাথায় রাখতে হবে যে আমি যে ছবিটা তুলছি তার পার্সপেক্টিভটা যেন ঠিক থাকে, অর্থাৎ তার চারিদিকে যেন সমান জায়গা থাকে, এরকম বেঁকা না হয়ে যায়, একটা দিক চওড়া একটা দিক সরু। এবং এই জিনিসটা যে কেবলমাত্র এই কোনো ডকুমেন্টের ছবি তোলার ক্ষেত্রে হবে এমনটাও নয়, সেটা কিন্তু যে কোনো ধরনের ছবি তোলার ক্ষেত্রে হতে পারে।
যে কারণে আজকে একটু খুব হালকা চালি ছড়াগুলি লিখে বোঝাবার চেষ্টা করেছি যে বাচ্চা বড় যেমনই হোক এক ক্লিকেতেই ছবি, তারপরেতে মন ভরে না, কাঁদেন বসে কবি। ছবি তোলার সময় খুব কায়দা করে আমি ছবিটা তুলে নিলাম, কিন্তু ছবি তোলার পরে দেখবেন এরকম অনেক সময় আপনারা দেখে থাকবেন, বিশেষ করে এটা বড়দের ক্ষেত্রে হয়তো অতটা আপনারা দেখেননি, কিন্তু বাচ্চাদের ছবি তোলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবেন এরকম হয়। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন মাথাটা একটু বড় আর শরীরের বাকি অংশটা একটু ছোট মনে হয়। কেন না, ওই বাচ্চার হাইটের থেকে ওপরের হাইটে কিন্তু দাঁড়িয়ে আপনি ছবিটা তুলেছেন। এর সমস্যা দুটো, একটা হচ্ছে যে এটাতে আপনার শরীরের যে যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যানাটমিক্যাল প্রপোর্শন, সেই অ্যানাটমিক্যাল প্রপোর্শনটা ঠিক রইল না, মাথার দিকটা মোটা, নিচের দিকটা সরু হয়ে গেল। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, বিশেষ করে কোন একটা বাচ্চার ছবি তোলার ক্ষেত্রে এটা সাইকোলজিক্যালি বোঝায় যে আপনি ওই বাচ্চাটার থেকে সিনিয়র, বাচ্চাটার থেকে আপনার গুরুত্ব, আপনার ওজন, আপনার দাবিয়ে রাখার ব্যাপারটা ওর থেকে আপনার অনেক বেশি। অতএব এই প্রসঙ্গে আপনাদেরকে একটা সাজেশন আমি দেবো, সেটা হচ্ছে যখন কোনো বাচ্চার ছবি তুলবেন চেষ্টা করবেন বসে পড়ে তোলার। আপনি বলতে পারেন বসে পড়া মানে কি, মানে বাবু হয়ে বসতে বলছি না, জাস্ট হাঁটু ভাঁজ করে একটু বসে পড়া। আপনি বলতে পারেন না আমি হাঁটু ভাঁজ করে কেন বসবো, আমি দাঁড়িয়ে এরকম হাত ঝুঁকে তুলবো। ঝুঁকে তোলারও একটা কিন্তু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন ঝুঁকে তুলবেন, ধরুন এই যে ক্যামেরাটা যখন আপনি ঝুঁকে তুলবেন না, ইন জেনারেল 99% কেসে এটা হয় যে ক্যামেরাটাও এরকম একটু সামনের দিকে ঝুঁকে যায়, এরকম একটু ক্যামেরাটাও ঝুঁকে যায়। অতএব যখন কোনো বাচ্চার ছবি তুলবেন তখন চেষ্টা করবেন নিজে বসে পড়ে ছবিটা তোলার। এবং শুধু তাই নয়, মোবাইল ফোনের না একটা খুব বড় ড্রব্যাক আছে, সেটা কি জানেন? যে ড্রব্যাকটা কিন্তু অন্য ধরনের ক্যামেরায় নেই, সেটা হচ্ছে মোবাইল ফোনের ক্যামেরাটা একটা প্রান্তে থাকে। অর্থাৎ আপনি যখন ছবিটা তুলছেন আপনি এরকম ভাবে আপনার এই ধরুন মুখের সোজা বা নাকের সোজা আপনি দেখছেন, আপনি দেখছেন আপনার মুখটা নাকের সোজা, ক্যামেরাটা কিন্তু দেখছে তার উপরে। একটু কল্পনা করুন কি বলতে চাইছি, আমি এটাকে বড় করে দিচ্ছি একটু আপনারা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি এই রাখছেন বা এই রাখছেন, এখানে আপনার মুখটা হয়তো এই লেভেল, দেখুন এই এই প্রায় গলার লেভেলে চলে আসছে, কিন্তু ক্যামেরার হাইটটা কিন্তু অনেক বেশি। অতএব এই জিনিসটা যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ছবি সুন্দর হবে। কেমন? এটা মাথায় রাখতে হবে যে আমার ক্যামেরায়, মোবাইল ফোনে ক্যামেরাটা এই মাঝখানে নেই, ক্যামেরাটা রয়েছে এক প্রান্তে। এটা যদি মাথায় রাখেন তাহলে আপনার ছবি নিঃসন্দেহে ভালো হবে। পরের স্লাইডে যাওয়ার আগে আমি আর একবার দেখে নেব কমেন্ট কোনো আছে কিনা। সমীরণ, আমার প্রিয় বন্ধু সমীরণ লিখেছে, আমরা যখন ছবি তুলি যদি তার বিপরীতে কাঁচের জানালা থাকে তাহলে সেই জানালার গ্রিলের ছবি যদি ওই ছবির মধ্যে ফুটে ওঠে তখন কি করণীয়? কোনো পর্দা বা আচ্ছাদন দিয়ে ঘোরার সুযোগ না থাকে। আমি অলরেডি একটা উপায় বলেছি, সেটা হলো যে সেক্ষেত্রে সাবজেক্টের থেকে নিজের দূরত্ব একটু কমিয়ে ফ্ল্যাশ ব্যবহার করা, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে নিজের পজিশনটাকে একটু চেঞ্জ করে ডাইরেক্টলি যাতে আলোটা ক্যামেরার লেন্সে এসে না পড়ে সেটার চেষ্টা করা। এই দুটো জিনিস করলে রিলেটিভলি বেটার আমরা ছবি পেতে পারি। আর এটা ছাড়া সমীরণ, তোমার বাড়ি থেকে তো আমার বাড়ির দূরত্ব মাত্র একটু, তুমি যে কোনো এক সময় চলে এসো, আমি তোমাকে হাতে কলমে করে দেখিয়ে দেবো। আর আর যে সাজিদ লিখছে প্লিজ স্যার জয়েন মি। সাজিদ তুমি তো জয়েন হয়েই আছো, তুমি তো দেখছো বা শুনছো। সুব্রত নন্দী দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ ভাই। যদি কোনো কোয়ারি থাকে সেটা করো, যদি আর কিছু জানার থাকে বোঝার থাকে সেটা করো। আর আমরা চলে যাব পরের স্লাইডে, তখন এখনো আরো অনেক কিছু বিষয় আছে আমাদেরকে একটু ছুঁয়ে যেতে হবে। তো পরের স্লাইডে আমি যাচ্ছি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ডে আমি কি হয় অনেক ক্ষেত্রে দেখুন, মনে করুন আপনার বাড়ির কোনো একজন সদস্য, সে হয়তো বাইরে আছে, কোনো কারণে বাইরে গেছে, কাজে গেছে, বেড়াতে গেছে, অন্য কোনো প্রয়োজনে গেছে, অথবা মনে করুন আপনার বাড়িতে কেউ একজন আছেন যার হয়তো অনেক বয়স হয়েছে, তাকে আর স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তোলানো সম্ভব নয়, আর আজকের দিনে স্টুডিওতে অলমোস্ট কেউ যায়ও না। তো আপনার ছবি দরকার, তার মনে করুন পাসপোর্ট ছবি দরকার, আপনি তার ছবি তুলবেন। এটা আমার অভিজ্ঞতার কথা বলছি, আমাকে একজন ছবি পাঠিয়েছিল আজ থেকে বহু বছর আগে। প্রথম ছবিটা সে পাঠিয়েছিল এই, পিছনে এত সুন্দর সাদা দেওয়াল, কিন্তু সে ছবিটা আমাকে পাঠিয়েছিল একটা দরজার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পিছনে একটা দরজা আছে, দরজার সামনে। তো তাকে আমি বললাম যে ভাই, পিছনে তো এত সুন্দর দেওয়াল আছে, তো তুমি আমাকে একটু দেওয়াল থেকে মানে ওই দরজা থেকে সরে দেওয়ালের জায়গা ছেলেটিকে দাঁড় করিয়ে ছবি পাঠাও। তো সে তখন আমাকে এটা পাঠালো। বেশ, পিছনটা আমার এক কালার পেয়েছি, সিমেট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি। কিন্তু এখানে যেটা সমস্যা করলো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন তার মাথার চুলের থেকে কেটে গেছে। তাকে আমি বললাম আবার যে তুমি আমাকে ভাই আর একটা ছবি পাঠাও। থার্ড টাইমে সে আমাকে এই ছবিটা পাঠালো এবং সেই ছবিটা দিয়ে তার কাজ মিটলো। তো যখন আমরা বাড়িতে কারো এরকম ছবি তুলতে হবে, তখন আমাদেরকে এই একটা দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে পিছনটা যাতে হোমোজেনাস হয়, অর্থাৎ পিছনটা এক কালার হলে ভালো হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সেই এক কালারের মধ্যে ছবি তোলার দিকটা খেয়াল করতে গিয়ে তার মাথাটাই কেটে বাদ চলে গেল, তাহলে তো অর্থহীন হয়ে গেল। অতএব সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি একটু দেখে নিই, আমি রাইট, ঠিক আছে। আর তৃতীয় ছবিটা মোটামুটি ভাবে কারেক্ট ছবি পাওয়া গেছে, যেখানে তার মাথার উপরেও জায়গা আছে এবং চারপাশেও মোটামুটি একটা জায়গা আছে। এখন সব জায়গায় সব ক্ষেত্রে সব সময় যে এরকমই পিছনটা পাওয়া যাবে এক কালারের, এমন তো কোনো কথা নেই। এমনও তো পরিস্থিতি হতে পারে যেখানে পিছনটায় একদম মানে উল্টো পাল্টা নানা জিনিসপত্র রাখা আছে। এখানে দেখুন এরকমই একটা পরিস্থিতি, পিছনটায় অন্য কিছু সব ছিল। তো সেখানে কি করা হয়েছে, একটা বিছানার চাদর পিছনটাতে দিয়ে দেওয়া হয়েছে। বেশ কথা, বিছানার চাদর দেওয়াতে ঠিক আছে, মোটামুটি একটা জায়গায় এসছে। কিন্তু বিছানার চাদরের যে টেক্সচার, যে ডিজাইন, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করে ওভারকাম করতে পারি? এটাকে ওভারকাম করার একটা সহজ উপায় আছে, কিন্তু তার জন্য আপনার একজন হেল্পার লাগবে। সেটা হচ্ছে, যাকে দিয়ে আপনি ওই চাদরটা ধরিয়েছিলেন, আপনি তাকে বলুন চাদরটাকে খুব করে নাড়াতে। খুব করে নাড়ালে চাদরটা কিন্তু এরকম ঝাপসা হয়ে যাবে। অর্থাৎ প্রায় এক কালার ব্যাকগ্রাউন্ডের মতো কিন্তু তখন লাগবে। তো এই জিনিসগুলো যদি খেয়াল করেন, কিন্তু এখানেও একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপনি ধরে নিন অটো মোডে ছবি তুলছেন। অটো মোডে ছবি তোলার ক্ষেত্রে এখানে একটা সমস্যা হতে পারে। সেটা কি? না, ধরুন অটো মোডে হয়তো শাটার স্পিড দিচ্ছে 200 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডে 200 ভাগের 1 ভাগ। তো সেক্ষেত্রে আপনি কত জোরে নাড়াবেন যে এটা এতটা ঝাপসা হবে? এটা কিন্তু একটা ড্রব্যাক। আমি সে প্রসঙ্গে আসবো যখন আমি অ্যাডভান্স লেভেল নিয়ে 2-4 কথা বলবো, সেই সময় আমি এই প্রসঙ্গে আসবো। কিন্তু আপাতত আপনাদেরকে এই গোপন রহস্যটা জানিয়ে রাখলাম যে পিছনে একটা পর্দাকে যদি আপনি এইভাবে নাড়াতে পারেন জোরে, তাহলে কিন্তু সেটা ঝাপসা হয়ে যাবে এবং পিছনটা এক কালারের পর্দার মতো লাগবে। এরপরে যেখানে আমরা আসবো, আচ্ছা, এটা আসার আগে আমি আরেকবার দেখে নেবো কমেন্টের সেকশনটা। RJ Sajid, photography my favorite. Very good, Sajid. শর্মিষ্ঠা, ইয়েস, এটাই হয় জেঠু। আচ্ছা, ঠিক আছে। তো উম, আচ্ছা, হ্যাঁ, বারাসাত অনলাইন পেজে কোনো কমেন্ট, কোনো কোয়ারি আছে? বারাসাত অনলাইন পেজে কোনো কোয়ারি কমেন্ট নেই, তাই তো? ঠিক আছে। তো
যেটা আমার মনে হচ্ছে যে বারাসাত অনলাইন পেজের জন্য 3টি পুরস্কার ছিল, আর বেড়াচাপা পেজের জন্য 3টি পুরস্কার ছিল। তো মনে হচ্ছে যে 3টি পুরস্কার একমাত্র বেড়াচাপা পেজই পাবে। আর বাকি 3টি ট্রাস্ট মি, যদি আপনারা ব্যক্তিগতভাবে আমার কাছে এই কোর্সটার জন্য আপনারা আসেন, মানছি এটা অন্যান্য অনেক জায়গার থেকে অনেক কম, কিন্তু তারপরেও এই 4 ঘন্টার কোর্সটার জন্য কিন্তু 1,500 টাকা লাগে। যেটা আপনারা যারা কমেন্ট করছেন তাদের মধ্যে 2 জন পাবেন, আর যারা লাইক বা অন্য রিয়াকশন দিচ্ছেন তাদের মধ্যে থেকে 1 জন পাবেন। অতএব আপনাদের কমেন্ট এবং রিয়াকশন আসতে থাকুক, এবং যে সিলেকশনটা হবে সেটা কিন্তু লটারির মাধ্যমে হবে। তো আমরা আবার এই প্রসঙ্গে ফিরে যাই। সেটা হলো, অনেক সময় দেখবেন যে আপনি যে ছবিটা তুললেন, ছবিটার মধ্যে যেন লাল ভাব বেশি হয়ে গেছে, অথবা নীল ভাব বেশি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আমরা সব সময় একরকম লাইট কন্ডিশনে কিন্তু ছবি তুলি না। দেখবেন বিয়ে বাড়িতে আজকাল, অনেক বিয়ে বাড়িতে যারা ফটোগ্রাফি করেন তারা ওই দুদিকে দুটো হ্যালোজেন লাগান, তার সামনে দুটো ছাতা লাগিয়ে দেন। যদি ভালো করে খেয়াল কখনো করেন তাহলে দেখবেন যে ওই আলোটা কিন্তু ঠিক সাদা আলো হয় না, আলোটা একটু হলদেটে ভাব থাকে, আলোটা পুরো সাদা আলো হয় না। আবার উল্টো দিকে ঘরে যে আমরা আজকাল এলইডি লাগাই, বা আপনার এখন তো সব আলোই অলমোস্ট এলইডি হয়ে গেছে, এমনকি আপনার এখানে যে আলোটা জ্বলছে, আমার এখানে যে আলোটা জ্বলছে, সেই আলোটাও কিন্তু একটা এলইডি আলো। তো এক্ষেত্রে কি হয়, ক্যামেরার মধ্যে একটা সিস্টেম করা থাকে যে যে কালারের আলোই হোক না কেন, সে ওই আলোটাকে সাদার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে মাইন্ডলি। সবসময়তেই যে সে সফল 100% হয় এমনটা কিন্তু নয়। যে কারণে অনেক সময় দেখা যায় যে একটা ছবিতে হলুদ ভাবটা অনেক বেশি, আবার কোনো ছবিতে নীল ভাবটা অনেক বেশি। এইটা যে জিনিস দ্বারা কারেকশন করা যায় সেটাকে বলা হয় হোয়াইট ব্যালেন্স সেটিংস। আর এই হোয়াইট ব্যালেন্স সেটিংস কিন্তু আপনার মোবাইল ফোন, সে কম দামি হোক আর বেশি দামি হোক, আপনার মোবাইল ফোনে কিন্তু এই সেটিংসটা রয়েছে, হোয়াইট ব্যালেন্স সেটিং। শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি যে অটোতে ছবি তোলেন ওই অটো থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে। দেখবেন প্রত্যেকটা ক্যামেরাতে, মোবাইল ফোন ক্যামেরাতে প্রো মোড বলে একটা মোড আছে, সেই প্রো মোডে আপনাকে যেতে হবে। আমি আবার ধীরে ধীরে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। তার আগে আপনাদেরকে হোয়াইট ব্যালেন্স সেটিংস এর একটা নমুনা দেখাই। সেটা হচ্ছে, দেখুন, সেই একটু আগে যে পুতুলটার ছবি দেখাচ্ছিলাম সেই পুতুলটারই ছবি। প্রথম ছবিটা অটো হোয়াইট ব্যালেন্সে তোলা, প্রথম যেটা বড় যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা অটো হোয়াইট ব্যালেন্সে তোলা। তারপরে আমি আপনাদেরকে ভ্যারিয়েশনস গুলো দেখাবার চেষ্টা করেছি। যে পরেরটা দেখুন, এটা হচ্ছে লাইট মাপার একটা একক, কেলভিন বলে, এই যে কে মানে হচ্ছে কেলভিন। প্রথমটা হচ্ছে 2300 কেলভিন। আপনারা বুঝতেই পারছেন ছবিটা কিন্তু কালারের দিক থেকে কারেক্ট নেই। তারপরেরটা দেখুন 3500 কেলভিন, সেটাও কিন্তু কারেক্ট নেই। তারপরেরটা 6000 কেলভিন, এটা মোটামুটি ভাবে দেখুন অটোর কাছাকাছি গেছে। তারপর 7500 যদি চলে যাই, দেখুন আরো কালারটা কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা ছবি কিন্তু দেখুন ওপরে লেখা আছে অল ইমেজেস আর টেকেন ইন ডে লাইট কন্ডিশন, দিনের আলোতে কিন্তু ছবি তোলা হয়েছে, সবকটা ছবি দিনের আলোয় তোলা হয়েছে। এখন আপনি বলতেই পারেন যে আরে, আপনি যে 6000 কেলভিনে যেটা দেখাচ্ছেন আর অটোতে তো বেশ রিয়েলিস্টিকই এসছে, মোটামুটি তো ঠিকঠাকই এসছে, দেখতেই পাচ্ছি তো মোটামুটি, যেটা ওটা জিনিসটার যে রং সেই রঙই তো পাচ্ছি মোটামুটি। হ্যাঁ, আপনি পাচ্ছেন, কাছাকাছি পাচ্ছেন, আমি অস্বীকার করবো না। কিন্তু সমস্যাটা কোথায় হয় দেখুন, সেটা হচ্ছে
ধরুন আপনি দীঘায় গেছেন বেড়াতে। বাঙালির তো ৩ টে জায়গা, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। তো আরো অন্য জায়গায় যায়, আমি সে কথা বলছি না, জাস্ট মজা করে বললাম। দীঘাতে গেছেন, ভোরবেলা আপনি সূর্যোদয়ের ছবি তুলবেন। আপনি ভোরবেলা গেলেন সমুদ্রের ধারে, আপনার মোবাইল ফোনটাকে আপনি তাক করলেন, ক্যামেরা অটো মোডে, সূর্য উঠছে সমুদ্রের ওপার থেকে, যেন চারিদিক লালে লাল একটা আভা, ছবি তুললেন। ছবিটা তুলে যখন দেখছেন, তখন দেখলেন যে লালটা কোথায় গেল, লালটা তো নেই। ওটা হালকা একটা হলদেটে কালার টাইপের একটা এসছে, যে কালারটা আমি চোখে দেখলাম সেই কালারটা তো নেই। কি হলো তাকে? হলো এটাই যে আপনি যখন ক্যামেরা অটো মোডে দিয়ে ছবিটা তুলেছেন, তখন ক্যামেরা দেখেছে লাল বেশি, অতএব লাল কমাও, সে লাল কমিয়ে দিয়েছে। তাহলে কি হলো? অটো মোডে ভরসা করে আপনি কিন্তু সঠিক কালারটা পেলেন না। ক্লিয়ার? একইভাবে সন্ধ্যের সময়তেও, যখন সূর্য ডোবে সেই সময়টাতে যদি আপনি ছবি তোলেন এবং যদি আপনার মোবাইল ফোন ক্যামেরাটা অটো মোডে থাকে, একই জিনিস হবে। যে কালার আপনি চোখের সামনে দেখছেন সেই কালারের রিপ্রেজেন্টেশন আপনি কিন্তু ছবিতে পাবেন না। তাহলে কি করতে হবে? আবার সেই আপনাকে এই ক্যামেরার বা মোবাইল ফোন ক্যামেরার অটো মোডের বাইরে বেরোতে হবে এবং হোয়াইট ব্যালেন্সটাকে, দিনের বেলার যে হোয়াইট ব্যালেন্স থাকে মোটামুটি আমরা এখানে দেখলাম যে ৫,৫০০ ৬,০০০ মতো হচ্ছে দিনের বেলার হোয়াইট ব্যালেন্সের টেম্পারেচার থাকে, কালার টেম্পারেচার বলে। তো আপনি যদি আপনার মোবাইল ফোনের ওই প্রো মোডে গিয়ে হোয়াইট ব্যালেন্সটাকে, যদি কেলভিনে থাকে কেলভিন, আর যদি ওখানে আঁকা থাকে সূর্যের ছবি আঁকা থাকে বা অন্যান্য ছবি আঁকা থাকে, তো আপনি যদি সূর্যের ছবি যেটা আঁকা আছে ওইটা দিয়ে দেন, তাহলে ক্যামেরা ভাববে যে ওটা দিনের বেলা তোলা হচ্ছে, ও সেই অনুযায়ী ছবিটা তুলবে এবং যে কালারটা আপনি সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় চোখে দেখতে পাচ্ছেন, ছবিটাও কিন্তু সেই কালারকে দেখাবে। আদারওয়াইজ কিন্তু এটা আপনি পাবেন না। আর সেটার জন্যই আপনাকে ওই অটো মোডের বাইরে বেরিয়ে আসতে হবে। তো খুব অল্প সময় হোয়াইট ব্যালেন্স বোঝাবার চেষ্টা করলাম। এরপরে আমরা পরের প্রেজেন্টেশনে চলে যাব। সেটা হলো কম্পোজিশন। এই কম্পোজিশন একটা খুব মজার জিনিস এবং আমার মনে হয় এই কম্পোজিশনটা না সারা জীবন শেখার জিনিস। বাদ বাকি জিনিসগুলো আপনি মুখস্থ করে ফেলতে পারবেন, কম্পোজিশন মুখস্থ করা যায় না। কম্পোজিশন ছবি তুলতে তুলতে, দেখতে দেখতে ধীরে ধীরে রপ্ত হয় এবং কম্পোজিশনের প্রথমে একটা থাম্ব রুল থাকে, এই বেসিক জিনিস। কিন্তু তারপরে আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা দিয়ে আপনি এই রুলটাকে ভাঙতেও পারেন। ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, ভীষণ ভালোভাবে আপনার ভীষণ দক্ষতা নিয়ে পাশ করলেন। যে বাড়িটা আপনার আছে সেই বাড়িটা আপনি দেখে এসছেন, আপনার মনে হলো যে আমি এর থেকেও ভালো বাড়ি বানাতে পারি। আপনি এই বাড়িটাকে ভেঙে বানাতে পারেন, সে লিবার্টি আপনার আছে। কিন্তু তার জন্য তো ওই ছোটবেলার থেকে এত বড় হওয়া অবধি বাড়িটাতে আপনি থেকেছেন, থাকতে হয়েছে আপনাকে। একইভাবে কম্পোজিশনের কিছু বেসিক রুল আছে, সেই বেসিক রুল গুলো আগে আপনাকে জানতে হবে, তারপরে আপনি সেই রুলকে ভাঙুন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে বলা হয় কম্পোজিশনের একদম বেসিক একটা জায়গা, যেটাকে বলা হয় রুল অফ থার্ড। রুল অফ থার্ড ব্যাপারটা কি? আপনার যতটা এরিয়া জুড়ে স্ক্রিনটা আছে, এটাকে যদি আপনি সমানভাবে 3 তিরিকে 9 ভাগে ভাগ করেন, তাহলে এই যে ইন্টারসেকশন যে পয়েন্ট গুলো, কেউ লাইভ থেমে গেছে নাকি?
লাইভ কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে তো চলছে। আচ্ছা, আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, নবনীতা মন্ডল লিখছেন সুন্দর একটি প্রেজেন্টেশন। ধন্যবাদ নবনীতা। রিমাশ্রী ম্যাজিক পুরো, ইয়েস এটাই হয় যেটি আমি শুনেছি। সুদীপ সরকার, হ্যাঁ পাচ্ছি। সুব্রত নন্দী, হ্যাঁ ঠিক আছে, আপনারা জানাতে আমার সুবিধা হলো, আহ, যে বুঝতে আপনারা ঠিকঠাক পাচ্ছেন। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো কম্পোজিশন। এইবারে ধরুন, এই যে আপনারা ইন্টারসেকশন পয়েন্ট গুলো দেখছেন, বলা হয়ে থাকে যে আপনার যে মেইন সাবজেক্ট তাকে এই চারটে পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে ফেললে সেটা অনেক বেশি নান্দনিক হবে এবং সেটা আপনার চোখকে ছবিটার মধ্যে ঘুরতে সাহায্য করবে। আপনাদেরকে কয়েকটি উদাহরণ আমি দেখাচ্ছি যেখানে এই রুল অফ থার্ড ব্যবহার করা হয়েছে। প্রচুর উদাহরণ আছে, আপনাদেরকে জাস্ট কয়েকটা ছবি আজকের এই ছোট্ট অবসরে দেখাবো। এখানে দুটো ছবি দেখুন। এটা মধ্যমগ্রামেই তোলা, মধ্যমগ্রাম বাদু ইটভাটাতে তোলা। আর ডান দিকের ছবিটা তোলা টাকিতে। আমি খুব চট করে চলে যাবো জাস্ট একটা আইডিয়ার জন্য। এটা গোবরডাঙ্গাতে তোলা। তো এখানে দেখুন প্লেসমেন্ট অফ দ্য বোট, বোটটাকে কোথায় রাখা হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে রুল অফ থার্ড কে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটার পরে পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমি আর একটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে আপনাদের সামনে রাখতে চাই। সেটা হলো যে রুল অফ থার্ড তো হলো, কিন্তু আপনারা কি এই বোর্ডটা দেখতে পাচ্ছেন? এই হোয়াইট বোর্ডটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? আমি একটা দুটো বিষয় আপনাদেরকে একটু এঁকে দেখাতে চাই যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ, যে আপনারা এই বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এটা আহ, এখন এখানে আছে কেন? হ্যাঁ, আচ্ছা বেশ, বেশ ঠিক আছে, বোর্ড দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আমি এবার আপনাদেরকে একটা দুটো জিনিস দেখাই। সেটা হলো, আমাকে একটু মনিটরটা দাও কিষান, এইদিকে মনিটরটা দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আহ, হ্যাঁ এখানে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি ওয়াইফাই এর থেকে দিয়ে দাও না, নিয়ে নাও না। আচ্ছা বেশ। তো হ্যাঁ, মনে করুন একজন, আমি জাস্ট একটা ক্যাজুয়ালি একটা ছবি আঁকছি, একটা মানুষ, একটা মানুষের আপনি, আপনারা কি দেখতে পাচ্ছেন না দেখতে অসুবিধা হচ্ছে? একটু আমাকে বলবে না? এই লোকটার একটা হাত ছবি আপনি তুলবেন। আপনি আপনার মোবাইলটাকে কিভাবে রাখবেন? একটা রাখতে পারেন আপনি এইভাবে, একটা আপনি মোবাইল এইভাবে রাখতে পারেন। আর একটা হচ্ছে আপনি মোবাইলটাকে এইভাবে রাখতে পারেন। আর একটা হচ্ছে মোবাইলটাকে আপনি এইভাবে রাখতে পারেন। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন 3 নম্বর যেটা দেখানো হলো এটাই কিন্তু রাখার সঠিক উপায়। কেন? আর তাতে আপনার এই জায়গার ওয়েস্টেজটা হয় না বা খুবই কম হয়। এইটা দিয়ে যদি আপনি ফ্রেমিংটা করেন। আবার একইভাবে এইখানে যদি একটা লোক না হয়ে এখানে যদি 3টে লোক হতো, তখন কিন্তু আপনি 3টে লোকের যখন আপনি হাফ ছবি তুলছেন, তখন কিন্তু আপনি
এইভাবে মোবাইলটাকে রাখতে পারতেন হরাইজন্টালি। কিন্তু এই তিনটে লোকের ছবি মনে করুন, এখানে এই তিনটে লোক রয়েছে, এই একজন লোক, এই একজন লোক, এই একজন লোক। মনে করুন এই তিনটে লোক রয়েছে, এই তিনটে লোকের ছবি যদি আপনি ক্যামেরাটাকে ভার্টিক্যাল রেখে তুলতে যান, তাহলে কি হবে? চেয়ে দেখুন, আপনাকে ক্যামেরাটাকে এইভাবে নিতে হবে, অর্থাৎ আপনার এই এতটা জায়গা ওয়েস্টেজ হবে উপরে এবং নিচে। তো এইটা হচ্ছে আমাদের ডিসিশন নেওয়ার জায়গা, যে আমরা যখন একটা ছবি তুলছি তখন কোন ক্ষেত্রে আমরা ক্যামেরাটাকে হরাইজন্টাল রাখবো, কোন ক্ষেত্রে ক্যামেরাটাকে আমরা ভার্টিক্যাল রাখবো। কিন্তু এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ক্যামেরা থেকে আপনার সাবজেক্টের দূরত্ব। যদি এই দূরত্বটা খুব কম হয় তাহলে কিন্তু ডিস্টরশন আসবে। অর্থাৎ ধরুন আমি যদি আঙুলটা এইভাবে বাড়াই, দেখুন এই ক্যামেরা থেকে আঙুলটা বাড়াচ্ছি, আঙুলটা কতটা মোটা লাগছে, কতটা মোটা লাগছে, আমার মুখটাকেই ঢেকে দিয়েছে। কিন্তু যদি আমি দূরে সরাই, দেখুন আঙুলটা ধীরে 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 একটা প্রপোর্শনে আসছে। অর্থাৎ ক্যামেরার থেকে আপনার সাবজেক্টের কিন্তু একটা মিনিমাম ডিস্টেন্সের জায়গা বজায় থাকাটা জরুরি। তা না হলে কি হবে, আমি যদি খুব কাছ থেকে এরকম ছবিটা তুলি, দেখবেন এই অংশটা এতটা মোটা হয়ে যাবে আর পিছনের অংশটা একদম সরু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন, আমি দেখেছি এরকম, যে যারা মোবাইলে ছবি তোলেন, অনেক ক্ষেত্রে ছবি এরকম হয় যে মুখটা খুব সামনের দিকটা মোটা মতো লাগে আর পিছনের দিকটা খুব সরু মতো লাগে। সেটার কারণ হচ্ছে এই, যে আমরা মিনিমাম যে ডিস্টেন্স, সেই মিনিমাম ডিস্টেন্সটা আমরা বজায় রাখি না। আরেকটা কথা আপনাদেরকে এই প্রসঙ্গে বলবো, আমাদের সময় খুব কমে এসছে আর 5-7 মিনিটের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। সেটা হচ্ছে, মনে করুন এমন একটা অবস্থাতে আপনি ছবি তুলছেন যেখানে 4-5টা লোক আছে ধরে নিন। আপনারা এটা দেখুন, আমি এটা একটু ছড়িয়ে দিলাম। মনে করুন ঈশান, ওইটা কি শুধু ওই বেসটা, এখান থেকে পুতুলগুলো দাও। আপনারা এটা দেখতে পাচ্ছেন আশা করি, 3-4টে পুতুল দাও তাহলেই হবে। দেখুন এই একটা পুতুল আছে, এই একটা পুতুল আছে, ব্যাস আর লাগবে না। এই তিনটে পুতুল কিন্তু তিনটে আলাদা ডিস্টেন্সে আছে, কেমন? এইবারে মনে করুন আমি এই পুতুলটাকে এখানে দিয়ে আমি এটাকে সামনে দিই। যখন আপনি অটো মোডে ছবিটা তুলছেন, ইন জেনারেল কি হয়, আপনার মোবাইলটা একে ফোকাস করে। যখন অটোতে তুলছেন আপনার মোবাইলটা একে ফোকাস করে, এ হয়ে যায় আউট অফ ফোকাস, এ তো আরো আউট অফ ফোকাস হয়ে যায়। কিন্তু আপনার কাছে গুরুত্ব কার বেশি? আপনার কাছে গুরুত্ব বেশি এ। এক্ষেত্রেও কিন্তু প্রো মোডের উপকারিতা, প্রো মোডে দেখবেন ফোকাসটাকেও আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তাতে সুবিধা কি? আমি জানি না, আপনারা নিশ্চয়ই কেউ কেউ ফেস করেছেন যারা আজকের এই লাইভ দেখছেন, যে আপনি একটা ছবি তুলছেন, সেখানে আপনি যাকে ক্লিয়ার ফোকাসে চাইছেন সে ক্লিয়ার ফোকাসে আসলো না, অন্য আরেকজন ক্লিয়ার ফোকাসে আসলো, আর যাকে আপনি ক্লিয়ার করতে চাইছেন সে গেল ঝাপসা হবে। আমার মনে হয় আপনারা এটা ফেস করেছেন কখনো না কখনো। তার কারণ ক্যামেরা অটোমেটিক্যালি ফোকাস করছে। হ্যাঁ, সেখানে আপনি একটা জিনিস করতে পারেন, আজকাল হয়েছে ওই যেখানটা আপনি টাচ করলেন সেখানটায় ক্যামেরা ফোকাস নিল, সে তো সেই মুহূর্তের জন্য নিল। যেই আপনি আঙুলটা সরিয়ে নিলেন ক্যামেরাটা একটু নড়লো, আবার কিন্তু ফোকাসটা গুবলেট হয়ে গেল, যাকে আমরা চলতি কথায় বলি, থাকবে না, ফোকাসটা থাকবে না, নড়ে যাবে। তো সেই জন্য এরকম ক্ষেত্রে যদি আপনি ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে ছবি তুলতে পারেন, তাহলে পারফেক্টলি যে জায়গাটা আপনি ফোকাসে রাখতে চাইছেন সেই জায়গাটাই কিন্তু আপনার ফোকাসে থাকবে। আরেকটি কথা বলবো, যে ওই ব্যাগের মধ্যে একটা ছোট ট্রাইপড আর হেডটা আছে। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে
যে আমরা অনেকেই ছোট ছোট ঘোড়া কিনে ফেলি, কিন্তু চাবুক কিনতে গেলে আমাদের একটু সমস্যা হয়। ইনফ্যাক্ট আপনাদেরকে কথাটা বলছি বটে, এটাও আমার এক ছাত্রেরই। রিভুকে ধন্যবাদ যে রিভু এটা আমাকে আপাতত দিয়েছে ব্যবহার করার জন্য। তো আপনারা যদি এরকম একটা ট্রাইপড কিনতে পারেন, এটা কিন্তু আপনাদের ছোট্ট একটা জিনিস, দেখুন এই যে এই হাতের তালুর মাপের থেকেও ছোট। তো এই ট্রাইপডটা কিন্তু আপনাকে, যদি আপনি এটা এখানে এই লাগান, এটা কিন্তু আপনাকে আপনার মোবাইলটাকে এক জায়গাতে সেট করতে সাহায্য করবে। অর্থাৎ কোথাও বেড়াতে গেলেন, একসঙ্গে একটা ছবি তুলবেন, এমনকি একসঙ্গে যদি ছবি নাও তোলেন, ছবিটাকে স্টেডি ভাবে তোলার জন্য এই ট্রাইপড কিন্তু আপনার কাজে লাগতে পারে। এটা খুব কম দামের, আপনি আরো বেশি দামের আরো ভালো ফিচার সম্পন্ন নিতে পারেন। এবং এর একটা সুবিধা হচ্ছে যে এটাকে ইচ্ছা করলে আর একটু লম্বাও করা যায়। দেখুন একটু বাড়িয়ে দিয়েছি বা এদিকে বাড়িয়ে দিয়েছি, কেমন? তো এরকম একটা ট্রাইপড থাকলে কিন্তু আপনার ছবি তোলার ক্ষেত্রে আরো সুবিধা হতে পারে। তো আমরা আজকের লাইভের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটুখানি দেখে নেবো যে আর কি আমাদের বাকি রয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কথা বলার, সেটা হচ্ছে যে ওই যে ঘোড়ার চাবুকের কথা বলছিলাম, আজকের দিনে মোটামুটি ভাবে যে কোনো মোবাইল ফোনেই 64 জিবির কম মেমোরি থাকে না। কোনো কোনো ফোনে 128 জিবি 256 জিবিও থাকে। আমি বলবো সম্ভব হলে তার উপরে আরেকটা মাইক্রোচিপ কিনে নিন, একটা মেমোরি চিপ কিনে নিন, তাতে আপনি আরো কিছুটা বেশি জায়গা পাবেন। কেন বলছি কথাটা, আপনারা হয়তো অনেকে খেয়ালও করেন না যে যে ছবিটা আপনারা তুলছেন তার রেজলিউশন কত। আপনার ক্যামেরা হয়তো বলে দিল 60 মেগাপিক্সেল ওটাতে ছবি ওঠে, 40 মেগাপিক্সেল ছবি ওঠে, হোয়াট এভার। কিন্তু যখন ছবিটা তুলছেন তখন দেখা গেল আপনি হয়তো 8 মেগাপিক্সেল তুলছেন, 16 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলে আপনি তুলছেন। অর্থাৎ আপনার ক্যামেরার যে পোটেনশিয়াল, যে ক্ষমতা, তার পুরোটা আপনি ব্যবহার করছেন না। আমি বলবো যে ওই সেটিংসটাকে চেঞ্জ করে আপনি ক্যামেরার যেটা ফুল পাওয়ার, সেই ফুল পাওয়ার ব্যবহার করে, অর্থাৎ ফুল রেজলিউশন ব্যবহার করে ছবিটা তুলুন। তার কারণ এমনিতেই মোবাইল ফোন ক্যামেরার সেন্সার, আমি প্রথমেই বলেছিলাম যে মোবাইল ফোন ক্যামেরার সেন্সারটা খুব ছোট হয়, তার নিজস্ব কিছু ড্রব্যাক আছে। আর তার উপরে যদি আপনি আরো ওটাকে লো রেজলিউশনে ছবিটা তোলেন, তাহলে আর একটা অন্য সমস্যার জায়গাও আছে। সেটা হচ্ছে, মনে করুন আপনি একটা ছবি তুললেন, আপনার মনে হলো এই এতটা ছবি আমার দরকার নেই, এর থেকে একটু অংশ আমি কেটে নেব। যদি আপনার ছবিটা মনে করুন 60 মেগাপিক্সেলে তুলেছেন, আপনি যত কাটবেন ওর ওই মেগাপিক্সেলের হিসাব কিন্তু কমতে থাকবে। অর্থাৎ চারদিক থেকে যদি আপনি মনে করেন খানিকটা বাদ দিলেন, দেখা গেল 60 মেগাপিক্সেলটা হয়তো 40 মেগাপিক্সেলে আসলো কি 30 মেগাপিক্সেলে আসলো। একইভাবে যদি প্রথমেই ওটা 10 মেগাপিক্সেল থাকতো, তাহলে কেটে কুটে বাদ দিয়ে দেখা গেল হয়তো 2 মেগাপিক্সেল আপনি পেলেন। ফলে যদি মনে করেন ছবিটা প্রিন্ট করে আপনি ঘরে কোথাও লাগাবেন, সেটা আপনি পারবেন না, তখন ছবিটা ফেটে যাবে। তার কারণ রেজলিউশন কম। একটা ছবিকে কত বড় করা যায় সেটা দেখার একটা সহজ উপায় আছে। আমি বলছি, জানি না আপনাদের কতটা মনে থাকবে, মনে থাকলে খুব ভালো, অথবা যোগাযোগ করবেন, আমি আবার বলে দেবো। সেটা হলো যে আপনি ছবিটা তোলার পরে দেখবেন ওপরে একটা আই লেখা একটা সার্কেল থাকে, বা অন্য একটা আইকন থাকে, যেটাতে আপনি ডিটেলটা পান, ছবিটা কবে তোলা, কত অ্যাপারচার, কত শাটার স্পিড, ইত্যাদি ইত্যাদি থাকে। ওইখানে দেখবেন 2155 কি 4553 এরকম একটা ফিগার থাকে। ওই ফিগারটা হচ্ছে ছবিটার দৈর্ঘ্য এবং প্রস্থে কত পিক্সেল আছে তার হিসেব। সেটাকে দৈর্ঘ্যকেও যদি আপনি 250 দিয়ে ভাগ করেন, প্রস্থকেও যদি 250 দিয়ে, আমি 300 দিয়ে বলছি না, 250 দিয়ে যদি ভাগ করেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে ছবিটা কত বড় হতে পারে। মনে করুন একটা ছবির মাপটা হয়তো 6000 ইন্টু 4000,
তার মানে ৬,০০০ কে যদি আপনি ২৫০ দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে? খুব সম্ভবত ২৫০ গুণ ৫০০, ৩ আর ৭৫০, ওই ধরে নিন আপনি ১৪ ইঞ্চি বাই ১০ ইঞ্চি বা এরকম কিছু একটা, বা ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি, এরকম একটা সাইজের আপনি ওর থেকে ছবি আরামসে পেতে পারেন, এটাই বোঝাবে। তো এটা হচ্ছে মোবাইল ফোনের তোলা একটা ছবিতে আপনি কত বড় করতে পারবেন সেটা জেনে রাখার বা বের করার একটা সহজ উপায়। আমি পরের স্লাইডে যাওয়ার আগে আরেকবার দেখে নেব কমেন্টটা। অম্লান দত্ত, ক্যামেরা ফটো সাইজ কি রাখা উচিত সেটা তো আমি বলেই দিয়েছি, এক্ষুনি বললাম সেটা। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাব। সেটা হচ্ছে মাথায় রাখতে হবে একটা শব্দ, একটা অক্ষর রাদার, যেটার নাম হচ্ছে ডব্লিউ। আপনার ছবিতে এই ডব্লিউ এর উত্তরটা যত বেশি পাওয়া যাবে আপনার ছবি তত বেশি সার্থক। এই ডব্লিউটা কি? ডব্লিউ হচ্ছে 5টা ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর? হু, ওয়্যার, হুইচ, হাউ, হোয়েন। আপনার ছবিটা দিয়ে 5টা ডব্লিউ এর উত্তর আসলে খুব ভালো। কোথায় তোলা হয়েছে, কখন তোলা হয়েছে, কি বিষয়ে তোলা হয়েছে, কি বোঝাচ্ছে, ইত্যাদি। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনার ছবিটা দিতে পারে তাহলে জানবেন যে আপনার ছবি তোলা সার্থক। তবে কথাও বলে রাখি, সবসময় সব ছবিতে সবকটা ডব্লিউ এর উত্তরই যে পাওয়া যাবে এমনটি কিন্তু কোনো কথা নেই। সব শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনটা কিন্তু একটা অস্ত্র। একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু বহু কিছু হতে পারে, বহু কিছু হতে পারে। আপনারা জানেন আজকের দিনে একটা মোবাইল ফোন দিয়ে মানুষ বহু 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 ঘটনাকে লিপিবদ্ধ করছে, ধরে রাখছে, যেগুলো পরে হয়তো সাড়া ফেলে দিচ্ছে। বিশদে বলতে হবে না, আপনারা সংবাদ মাধ্যম দেখেন, সংবাদ মাধ্যমে যে সমস্ত নিউজ গুলো আসে সেগুলো আপনারা দেখেন। খালি আমার দুটো একটা অভিজ্ঞতার কথা বলতে পারি যে বহুবার এরকম হয়েছে যে মোবাইল ফোনে এমন কিছু কিছু মুহূর্ত ধরা পড়েছে যে মুহূর্তগুলো কিন্তু তার পরের দিন খবরের কাগজে বড় করে নিউজ হিসাবে বেরিয়েছে। আমার নিজের ক্ষেত্রে হয়েছে, মোবাইল ফোন বা আগের যে অন্য ক্যামেরা, এরকমটা কিন্তু আমার অনেকবার হয়েছে। তো সেটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। আগের দিনে তো অনেক কঠিন ছিল, আজকের দিনে অনেক সহজ হয়ে গেছে। অতএব একটা মোবাইল ফোন, সেটাকে আরো ক্রিয়েটিভলি কাজে লাগান। আর যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় আমি আছি, আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন। আর ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো পরামর্শ, যে কোনো আপডেটের জন্য যোগাযোগ তো অবশ্যই করবেন। যারা ফটোগ্রাফি শিখতে ইচ্ছুক, আমাদের একটা ইনস্টিটিউট আছে বারাসাতে, তো আপনারা সেখানে ভর্তিও হতে পারেন। এখানে শুধুমাত্র মোবাইল ফোন ফটোগ্রাফি নয়, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সব ধরনের ফটোগ্রাফি এখানে। আমি আসলে ঠিক ওই শেখানো কথাটায় আমার একটু আপত্তি আছে। আমি বলি যে নলেজ শেয়ার করা। গত ৩৮-৩৯ বছর ধরে যা শিখেছি বা এখনো শিখে চলেছি সেগুলো আমার স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে আমার লক্ষ্য। তো আপনারা এতক্ষণ ধরে এই লাইভ দেখলেন, শুনলেন এবং পার্টিসিপেট করলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ বেড়াচাপা পেজ এবং বারাসাত অনলাইন গ্রুপ এবং পেজ, আর সেই সঙ্গে সঞ্জয় হিউম্যানিয়া এবং আমার প্রিয়তম ছাত্র কিষান দাসকে সর্বতভাবে সহযোগিতা করার জন্য। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।